প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব ক্রয় ফেরত বা বহি ফেরত সংক্রান্ত লেনদেন। পূর্বে যদি পণ্য নগদে বা ধারে ক্রয় করা হয়েছিল তা বলা না থাকে, তাহলে আমরা ধরে নেব ধারে বা বাকিতেই ক্রয় করা হয়েছিল। ক্রয় ফেরতের বিভিন্ন নাম উল্লেখ থাকতে পারে। কোনটা, বিপরীত, পাল্টা বা প্রতিব্যয় হিসাবেও আমরা এই ক্রয় ফেরতকে চিহ্নিত করতে পারি। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। এর বিপরীতে যা ডেবিট হবে তা হলো ধারেকৃত পণ্য ফেরত দেওয়া হলে প্রদেয় হিসাব ডেবিট হবে। যদি আমরা কখনো ইতিপূর্বে নগদে ক্রয় করেছিলাম সেই পণ্য যদি ফেরত দেওয়া হয়, তাহলে কিন্তু নগদান হিসাব ডেবিট হবে। ইতিপূর্বে আমরা চেকে পণ্য ক্রয় করেছিলাম, তাও যদি আমরা ফেরত দেই, তাহলে কিন্তু ব্যাংক হিসাব ডেবিট হবে। ইতিপূর্বে যদি আমরা বিলের মাধ্যমে পণ্য ক্রয় করেছিলাম, সেই পণ্যটিও যদি আমরা ফেরত দেই, তাহলেও কিন্তু প্রদেয় বিল হিসাব ডেবিট হবে। আমরা এই নিয়ম অনুযায়ী কিছু উদাহরণ শিখে নেব। পণ্য ফেরত দেওয়া হলো 500 টাকা। এখানে নগদ বা বাকি কোনো কিছু উল্লেখ নেই। আমরা ধরে নেব ইতিপূর্বে পণ্য বাকিতেই ক্রয় করা হয়েছিল, সেই পণ্যটি আজকে আমরা ফেরত দিলাম। এই কারণে আমরা লিখব যে প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব বা বহি ফেরত হিসাব ক্রেডিট। কেননা আমরা জানি যে প্রদেয় হচ্ছে দায়, আর দায় হ্রাস পেলে তা ডেবিট হয়। আর ক্রয় ফেরত হচ্ছে ব্যয়। ব্যয় বা খরচ যদি হ্রাস পায়, তাহলে তাকে ক্রেডিটে লিখতে হয়। এই কারণে আমরা প্রদেয় হিসাব ডেবিটে লিখেছি এবং ক্রয় ফেরত বা বহি ফেরতকে ক্রেডিটে লিখেছি। ক্রয় ফেরত বা বহি ফেরত যে কোনো একটি শব্দ লিখলেই চলবে। আমরা 2 নং প্রশ্নে দেখতে পাচ্ছি নিম্নমানের জন্য করিমকে পণ্য ফেরত দেওয়া হলো। কোনো বাক্যে যদি পরিচিত ব্যক্তি থাকে, তাহলে কিন্তু আমরা জানি ইতিপূর্বে বাকিতেই লেনদেন হয়েছিল। এই জন্য আমরা এখন করিমকে পণ্য ফেরত দিচ্ছি। তাহলে ধরে নেব যে এই করিমই একজন প্রদেয়। তাহলে এই প্রদেয় যখন সৃষ্টি হয়েছিল তখন ক্রেডিটে ছিল। এই কারণে এখন প্রদেয় করিমকে ফেরত দিচ্ছি। এই প্রদেয় করিম হচ্ছে দায়, আর দায় হ্রাস পাচ্ছে। দায় হ্রাস পেলে উক্ত দায় বা সংশ্লিষ্ট দায়কে ডেবিটে লিখতে হবে। এবং ক্রয় ফেরত হচ্ছে খরচ বা ব্যয়। খরচ বা ব্যয় যদি হ্রাস পায়, তাহলে তা ক্রেডিটে লিখতে হয়। আমরা 3 নং প্রশ্নে দেখতে পাচ্ছি নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে বোঝা যাচ্ছে ইতিপূর্বে আমরা এই লেনদেনটি সৃষ্টি হওয়ার পূর্বে নগদে ক্রয় করেছিলাম, সেই পণ্যটি এখন ফেরত দিচ্ছি। তাহলে নগদান হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। নগদান হচ্ছে সম্পদ। এই সম্পদ আবার আমাদের কারবারে বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিটে লিখতে হয়। আমরা সূত্রে দেখতে পাচ্ছি সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয়। এবং ক্রয় ফেরত হচ্ছে ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা 4 নং প্রশ্নে দেখতে পাচ্ছি চেকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 400 টাকা। অর্থাৎ ইতিপূর্বে এই ঘটনাটি ঘটার পূর্বে আমরা চেকে লেনদেন করেছিলাম, অর্থাৎ ব্যাংক সংক্রান্ত লেনদেন করেছিলাম। আজকে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পাচ্ছে, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট এবং খরচ হ্রাস পেয়েছে, এই কারণে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি বিলের মাধ্যমে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। অর্থাৎ 5 তারিখের ঘটনাটি বা এই লেনদেনটি সৃষ্টি হওয়ার পূর্বে যে লেনদেনটি হয়েছিল, সেটা আমরা বিলের মাধ্যমে পণ্য ক্রয় করেছিলাম। তখন সৃষ্টি হয়েছিল ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। কিন্তু আজকে তার বিপরীত জাবেদা হবে, অর্থাৎ প্রদেয় বিল হিসাব ডেবিট হবে এবং বহি ফেরত হিসাব বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি 10% কারবারি বাট্টায় ক্রয়কৃত পণ্য রনিকে ফেরত দেওয়া হলো 500 টাকা। 500 টাকা তালিকা মূল্য, অর্থাৎ এই তালিকা মূল্যের 10% কারবারি বাট্টা যা হিসাবে আসবে না। এই কারণে 500 টাকা থেকে আমরা 10% বাদ দিলে আমরা পাবো 450 টাকা। এখানেও কিন্তু আমরা ধরে নেব ইতিপূর্বে বাকিতেই লেনদেন করা হয়েছিল। এই কারণে প্রদেয় রনি ডেবিট হবে এবং ক্রয় ফেরত ক্রেডিট হবে। আমরা জানি যে কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না, আর কারবারি বাট্টা তালিকা মূল্যের উপরেই এই পার্সেন্ট ধরতে হয়।